নমস্কার, ফান্ডাদার আরও একটা খুবই প্রয়োজনীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এসি কেনার কথা ভাবলেই সবচেয়ে বড় যে প্রশ্নটা মনের মধ্যে উকি দেয় তা হলো কত টনের এসি কিনব? 1 টন, 1.5 টন নাকি 2 টন? দোকানদার, এসির দোকানের সেলসম্যান, ইলেকট্রিকের মিস্ত্রি থেকে শুরু করে পাশের বাড়ির লোক সবাইকে আপনি একই প্রশ্ন করেন, এই বলতো আমার ঘরের জন্য কত টনের এসি কিনি? আর এক একজনের এক এক রকম উত্তর আপনাকে আরও কনফিউজ করে দেয়। কিন্তু এই ভিডিওটা একবার মন দিয়ে দেখে নিলে আর আপনাকে কাউকে প্রশ্ন করতে হবে না। উল্টে আপনি অন্যদের বলতে পারবেন যে তাদের কত টনের এসি লাগবে। আপনি হয়ে উঠবেন এর মাস্টার। চলুন আপনাকে জলের মতো সহজ করে বুঝিয়ে দেই যে আপনার ঘরের জন্য কত টনের এসি বেস্ট হবে। গোটা ইউটিউব তন্ন তন্ন করে খুঁজলেও এরকম আর একটা ভিডিও পাবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তবে শুরু করার আগে যে কথাটা সব সময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই জীবন বদলে দেওয়া সব ভিডিও। আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর, আরও একটু সহজ করে তোলার সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। আর এসি সংক্রান্ত আরও অনেক অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও, যেমন আপনার এসিতে কত বিল আসতে পারে, ইনভার্টার এসি কিনবেন নাকি নন ইনভার্টার এসি, কীভাবে এসি ইনস্টল করলে 15 থেকে 20 বছর টিকবে, এগুলো এই চ্যানেলের এসি ফান্ডা প্লেলিস্টের আন্ডারে আছে। সেগুলো দেখে নিলে আর আপনাকে কেউ এসি কিনতে বোকা বানাতে পারবে না। এছাড়া আরও অন্যান্য প্লেলিস্টে অন্যান্য বিষয়ের ওপর অনেক প্রয়োজনীয় ভিডিও দেওয়া রয়েছে, তাই সেগুলোতেও একবার চোখ বোলালে কিন্তু দারুণভাবে উপকৃত হবেন, গ্যারান্টি দিচ্ছি। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। আসলে এই এসি সংক্রান্ত ভিডিওগুলো চ্যানেলে আসার পর থেকেই কমেন্টের মাধ্যমে যে প্রশ্নটা আপনারা বারবার করেছেন তা হলো কত টনের এসি কিনব, বা আপনারা বলেছেন আমার ঘরের সাইজেই আমার কত টনের এসি কেনা উচিত। আসলে এই প্রশ্নটার একটা উত্তর নয়, এর সঠিক উত্তর পেতে হলে আপনাকে 6টা পয়েন্ট অন্তত কনসিডার করতে হবে। 1 নম্বর পয়েন্ট, ঘরের সাইজ এবং ছাদের উচ্চতা কত, মানে সিলিং থেকে ছাদের এই যে হাইটের এই ডিফারেন্সটা কতটা। 2 নম্বর পয়েন্ট, আপনি যে ঘরে এসি লাগাবেন তার ওপর কি ঘর আছে নাকি ছাদ। 3 নম্বর পয়েন্ট, ঘরের ওপর কতটা সূর্যের আলো পড়ে, অর্থাৎ আপনার ঘরের যে দেওয়ালগুলো আছে সেই দেওয়ালগুলো কি সূর্যের আলো পায়, পেলে কটা দেওয়াল পায়, এবং সেই দেওয়ালগুলো যেখানে সূর্যের আলো পড়ে সেই দেওয়ালের থিকনেস কত। 4 নম্বর পয়েন্ট, গরমে আপনাদের ওখানে সবচেয়ে বেশি কত টেম্পারেচার বা তাপমাত্রা ওঠে, আর আপনি কত তাপমাত্রায় আপনার ঘরকে ঠান্ডা করতে চান। আর 5 নম্বর পয়েন্ট, ইনভার্টার এসি কিনবেন নাকি নন ইনভার্টার এসি। অবাক হলো এটা বাস্তব যে এই ডিসিশনের ওপরও কিন্তু ওই টনেজের ব্যাপারটা ডিপেন্ড করে। আর 6 নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, দোকানদার বা দোকানের সেলসম্যানদের একদম জিজ্ঞাসা করবেন না। তাহলে এই সব পয়েন্টগুলো এবার আমি এক এক করে জলের মতো সহজ করে বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই আমরা আসি 1 নম্বর পয়েন্টে। 1 নম্বর পয়েন্ট কি, ঘরের সাইজ কত হলে কত টনের এসি কেনা উচিত। দেখুন, এইটাই কিন্তু একমাত্র ডিসিশন মেকিং পয়েন্ট নয়, আরও 5টা পয়েন্ট আছে, কিন্তু এটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এটাকেই একমাত্র পয়েন্ট ধরে নিই যে ঘরের মাপ কত হলে কত টনের এসি লাগবে একটু বলুন তো। যেমন আমাকে কোশ্চেন করেছেন আমার ঘরের মাপ 12x13, কত টনের এসি কিনবো। বা কেউ বলেছেন আমার ঘরের আয়তন 140 স্কোয়ার ফিট, কত টনের এসি কিনবো। এই ধরনের কোশ্চেন কমেন্টে বারবার এসছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এইটা অবশ্যই একটা কনসিডার করতে হবে, কিন্তু এটাই একমাত্র ইস্যু নয়। কিন্তু এটার একটা স্ট্যান্ডার্ডাইজেশন অবশ্যই আছে। আমরা আগে ওই স্ট্যান্ডার্ডাইজেশনটা জেনে নিই, অর্থাৎ সাধারণভাবে একটা ঘরের মাপ কত হলে কত টনের এসি লাগে। তারপর আমরা দেখব যে তার মধ্যে কি কি পয়েন্ট আরও আমাদের কনসিডার করতে হবে। তো সাধারণভাবে যদি আমরা দেখি তাহলে ঘরের সাইজ মোটামুটিভাবে যদি
লেস দেন ইকুয়াল টু 120 স্কোয়ার ফিট হয়। 120 স্কোয়ার ফিট মানে 120 স্কোয়ার ফিট মানে 10/12 একটা রুম, 10 ফুট বাই 12 ফুটের একটা রুম মোটামুটিভাবে। তো এই রুমের সাইজ যদি লেস দ্যান ইকুয়াল টু অর্থাৎ 120 স্কোয়ার ফিট বা তার কম হয়, তাহলে নর্মালি আমরা 1 টন এসি রেকমেন্ড করি। 1 টন সাধারণভাবে। কিন্তু আমি আবারও বলছি, এর পরের পয়েন্টগুলোকেও আমরা যখন কনসিডার করব তখন দেখবেন যে এখানে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ কিন্তু আসবে। সাধারণভাবে আমরা এটা ধরি। আর কি 120 স্কোয়ার ফিটের বেশি অর্থাৎ গ্রেটার দ্যান 120 কিন্তু লেস দ্যান ইকুয়াল টু 180 বা 200, ম্যাক্সিমাম হচ্ছে 200। এই এত স্কোয়ার ফিট যদি হয় তাহলে আমরা সাধারণভাবে 1.5 টনের এসি রেকমেন্ড করি। যদি 120-র ওপরে হয় কিন্তু মোটামুটিভাবে 200 স্কোয়ার ফিটের মধ্যে থাকে, নর্মালি 15/12 এই যদি মোটামুটি রুমের সাইজ হয় অর্থাৎ 180 স্কোয়ার ফিট, এইটা হচ্ছে 1.5 টন এসির জন্য একদম ঠিকঠাক সাইজ। কিন্তু যদি কোনো জায়গায় 200 স্কোয়ার ফিট অবধিও হয়, যেহেতু 1.5 টন এবং 2 টনের মধ্যে দামটা অনেকটা বেড়ে যায়, সেই কারণে আমরা ওখানেও 1.5 টন এসিতে আমাদের কাজ চালাতে পারি। তবে সেই ক্ষেত্রে আমাদের এসির কিছু স্পেশাল ফ্যাসিলিটি দরকার হয়, সেগুলো আমি পরে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, মোটামুটিভাবে এটা জেনে রাখুন। কিন্তু আর যদি রুমের সাইজ 200 স্কোয়ার ফিটের বেশি হয় অর্থাৎ গ্রেটার দ্যান 200 স্কোয়ার ফিট, তাহলে পরে অবশ্যই আমাদের 2 টন এর এসি লাগবে। এর ওপর বাড়লে 3 টন 4 টন 5 টন লাগতে পারে, কিন্তু নর্মালি আমরা বাড়িতে সাধারণত এই 1 টন 1.5 টন বা 2 টন এসি ইউজ করি। এর বেশি এসি বাড়ির কাজে খুব একটা ইউজ হয় না। বড় বড় মল বা দোকান বা শপিং কমপ্লেক্স, রেস্টুরেন্ট বা কমার্শিয়াল যে জায়গাগুলো রয়েছে, ব্যাংকোয়েট হল, সেসব জায়গায় সেগুলো থাকে। তাহলে মোটামুটিভাবে এই রুম সাইজ অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড আমরা আগে তৈরি করে নিলাম। কিন্তু এখানে এর পরের পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করবে আমরা কোনটা কিনবো। আমরা এবার চলে যাই পরের পয়েন্টে। এবার আসলাম 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? ঘরের ওপর ঘর আছে না ছাদ। এখন দেখুন, নর্মালি আমরা বাড়িতে তো আর সব ঘরে এসি লাগাই না, আমরা 1-2 ঘরে এসি লাগাই সাধারণভাবে। যে ঘরে এখন আমরা এসি লাগাবো সেই ঘরের ওপরে কি আছে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যদি ওই ঘরের ওপরে আরেকটা তলার ঘর থাকে, অর্থাৎ ধরা যাক আপনি 1 তলার কোনো একটা ঘরের জন্য এসি কিনতে যাচ্ছেন, কিন্তু ওই যে ঘরটাতে এসি লাগাবেন ভাবছেন সেই ঘরের ওপরে 2 তলার একটা ঘর আছে, এটা যদি হয় তাহলে ব্যাপারটা একরকম হবে। আর যদি ওই ঘরের ওপরে শুধু ছাদ থাকে, অর্থাৎ যে ছাদের ওপর সরাসরি সূর্যের আলো এসে পড়ছে, সেই ছাদ যদি থাকে, তাহলে পরে কিন্তু এসির ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে, মানে টনের ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। যদি ঘরের ওপর ঘর থাকে তাহলে পরে আগের স্লাইডে যে আমরা টনেজের হিসেব দিলাম, অর্থাৎ 120 স্কোয়ার ফিটের মধ্যে হলে 1 টন, 200 স্কোয়ার ফিটের মধ্যে হলে 1.5 টন, 200-র বেশি হলে 2 টন, তাহলে সেই ধরনের ক্যালকুলেশন অনুযায়ী আপনি চলতে পারেন। কিন্তু যদি ঘরের ওপর ঘর না থাকে, ছাদ থাকে, অর্থাৎ যে ঘরে এসি লাগাবেন তার ওপরে যদি ছাদ থাকে, তাহলে পরে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে। আমাদের মাথায় রাখতে হবে মোটামুটিভাবে 20%-এর মতন আমাদের ঘরের মাপ কমিয়ে আনতে হবে ওই টনেজের জন্য। অর্থাৎ যদি 120 স্কোয়ার ফিট আমরা জানতাম 120 স্কোয়ার ফিটের জন্য 1 টন ছিল, তাহলে সেইটা 20% কমে যাবে, অর্থাৎ এইটা মোটামুটিভাবে তখন চলে আসবে, এটা কেটে হয়ে যাবে যে 100 স্কোয়ার ফিটের মধ্যে হলে তাহলেই আমরা 1 টন এসি নেব। এইখানে আরও একটা ব্যাপার আপনাদের আমি বলে দিই,
সেটা হচ্ছে আমি এর পরে সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আনবো যে এসি লাগানোর আগে কি কি ধরনের প্রিপারেশন নিলে আপনার ভালো হবে, তাতে করে যদি আপনার এখানে ফল সিলিং করা থাকে এবং সেই ফল সিলিং আর ছাদের মধ্যে ব্যবধান যদি 6 ইঞ্চি 8 ইঞ্চি বা 12 ইঞ্চি হয়, তাহলে পরে কিন্তু অটোমেটিক্যালি আপনি 120 স্কোয়ার ফিটের জন্য 1 টন এসি লাগাতে পারেন। ঠিক একইভাবে তখন কিন্তু যদি ওপরে ছাদ থাকে এবং সেই ছাদে সূর্যের আলো পড়ে, তাহলে কিন্তু 180 বা 160 থেকে 180 স্কোয়ার ফিটের বেশি হয়ে গেলে 1.5 টনের বদলে তখন 2 টন এসি কেনা বেটার। অ্যাটলিস্ট 180-র বেশি হলে তো অবশ্যই কিনতে হবে। 180 অবধি তো সেক্ষেত্রে 1.5 টন কভার করতে পারে, কিন্তু 180-র বেশি হয়ে গেলে ঘরের মাপ, তাহলে কিন্তু আর 1.5 টনে কাজ হবে না, তখন 2 টন কিনতে হবে, যেটা আগের ক্ষেত্রে 200 স্কোয়ার ফিট অবধি ছিল। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে সূর্যের আলো এবং দেওয়ালের থিকনেস। এই দেওয়ালের ওপর সূর্যের আলো এবং দেওয়ালের থিকনেস এর ওপরও কিন্তু এসির টনেজ ডিফার করবে। কীরকম? মানে ধরুন এই যে বাড়িটা আপনি দেখছেন, এই বাড়িতে আপনি যদি এই রুমটা কনসিডার করেন, এই রুমটা যদি কনসিডার করেন, তাহলে এই রুমে দেখুন সূর্যের আলো পড়ে এই দিকটায় আর এই সাইডটায়। তাহলে এই রুমে দুটো দেওয়াল সূর্যের আলো পায়। এখন এরকম হতে পারে হয়তো এই দিকের ওয়ালের পাশে অন্য একটা ফ্ল্যাট আছে বা বাড়ি আছে, যার জন্য সূর্যের আলোটা খুব বেশি পায় না, সেটা আপনার বাড়ি, আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন। কিন্তু এখানে আমরা দেখছি এই ফ্ল্যাটটার হিসেবে যে এর দুটো দেওয়াল সূর্যের আলো পাচ্ছে। আবার যদি আপনি এই রুমটার কথা ভাবেন, তাহলে দেখুন এর শুধু একটা দেওয়ালই সূর্যের আলো পাচ্ছে, বাকি 3টে দেওয়াল অর্থাৎ এই দেওয়ালটা এবং এই দেওয়ালটা তারা কিন্তু সূর্যের আলো পাচ্ছে না। হোয়ারএজ আমরা যদি এই ঘরটা এসি ইনস্টল করি, দেখুন ঘরটা এমনি একটু গরম হয়ে রয়েছে, তার কারণ এর 3 দিকে, এই দিকে এবং এই দিকে 3 দিকেই সূর্যের আলো পড়ার সম্ভাবনা রয়েছে। এবার এই রকম যদি ঘর হয়, সেই ক্ষেত্রে কিন্তু 180 স্কোয়ার ফিটের মধ্যে থাকলে তবেই 1.5 টন, 100 স্কোয়ার ফিটের মধ্যে থাকলে তবে 1 টন, এবং তার ওপরে 180 স্কোয়ার ফিটের বেশি হয়ে গেলে অবশ্যই, ইনফ্যাক্ট 150-60 স্কোয়ার ফিটের বেশি হয়ে গেলেই 2 টন কেনা যেতে পারে। অর্থাৎ এই এবং আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আউটার ওয়াল, অর্থাৎ যে ওয়ালগুলো বাইরের দিকে আছে সেই ওয়ালের থিকনেস কত। যদি স্ট্যান্ডার্ড 10 ইঞ্চির ওয়াল হয় তাহলে পরে ঠিক আছে, কিন্তু সেই ওয়ালগুলো যদি 5 ইঞ্চির হয় তাহলে পরে কিন্তু আবার ঘর একটু বেশি গরম হবে, সুতরাং সেই অনুযায়ী এসির টনেজ চেঞ্জ হবে। ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে যে ব্যাপারটা শুধুমাত্র ঘরের সাইজটাই কিন্তু একমাত্র ডিসাইডিং ফ্যাক্টর নয়। এখানে দেখুন আরও দুটো ফ্যাক্টর উঠে আসলো, একটা হচ্ছে ঘরের ওপর ঘর আছে না ছাদ, আরেকটা হচ্ছে যে ঘরে এসি ইনস্টল করবেন সেই ঘরের চারদিকে দেওয়ালে কতটা সূর্যের আলো পায়, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ সূর্যের আলো যদি দেওয়ালগুলো পায় তাহলে পরে ঘর কিন্তু গরম থাকবে। 4 নম্বর পয়েন্ট, এই 4 নম্বর পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঘরের মাপ তো হলো, ঘরের চারদিকে ছাদ আছে না ঘর আছে সেটাও হলো, চারদিকে দেওয়ালে সূর্যের আলো পাচ্ছে কিনা সেটাও হলো, কিন্তু এইবার যেটা হলো সেটা হচ্ছে এই ঘরের আর বাইরের এই তাপমাত্রা তফাৎ আপনি কত রাখবেন তার উপরও কিন্তু ডিপেন্ড করবে আপনি কত টনের এসি লাগাবেন। মানে দাঁড়াচ্ছে যে এই যে আমরা প্রথম থেকে একটা হিসেব করছি যে 120 স্কোয়ার ফিটের মধ্যে হলে পরে আমার 1 টন এসি লাগবে, 120 স্কোয়ার ফিটের ওপরে হলে আমার 1.5 টন এসি লাগবে। এই হিসেবটা হচ্ছে এরকম যে বাইরের যে টেম্পারেচার, আউটসাইড টেম্পারেচার, অর্থাৎ আউটসাইড টেম্পারেচার আর ঘরের মধ্যের যে টেম্পারেচার অর্থাৎ ইনসাইড টেম্পারেচার, এর মধ্যের ডিফারেন্স ম্যাক্সিমাম হলে আপনি 10 থেকে 15 ডিগ্রির মধ্যে রাখতে হবে। অর্থাৎ কীরকম ব্যাপারটা, অর্থাৎ যদি আপনার বাইরের টেম্পারেচার 35 ডিগ্রি হয় এবং আপনি যদি আপনার ঘরকে 25 ডিগ্রি টেম্পারেচারে ঠান্ডা করতে চান, তাহলে পরে ওই ফর্মুলাটা কাজ করবে। খুব যদি আপনি টানা হ্যাচড়া করেন তাহলে এই টেম্পারেচার ডিফারেন্সটা
10-এর জায়গায় 12 বা 15 ডিগ্রি অবধি হতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম 35 ডিগ্রি যদি টেম্পারেচার থাকে তাহলে আপনি এটাকে টেনে টুনে ওই 22-23 মতন এই জায়গায় নিয়ে আসতে পারেন। তার বেশি যদি আপনি ঠান্ডা করতে চান তাহলে কিন্তু আপনাকে এসির টনেজ বাড়াতে হবে। এখন আপনি যদি আপনার বাইরের টেম্পারেচার যদি 40 ডিগ্রি থাকে তাহলে আপনি যদি সেটাকে 25-এ আনতে চান তাহলে পরেই কিন্তু আপনার ডিফারেন্স হয়ে যাচ্ছে 15 ডিগ্রির, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার 120 স্কোয়ার ফিট রুমকে যদি আপনি একটা 1 টন এসি দেন তার কিন্তু কষ্ট হবে। ওই টেম্পারেচারটা নামিয়ে আনতে তার অনেক বেশি সময় ধরে এসি চলবে। আইদার ফুল, যদি নন ইনভার্টার হয় তাহলে ফুল আপনার পাওয়ারে চলবে, যদি ইনভার্টার এসি হয় তাহলে পরেও এটা ফুল বা তার কাছাকাছি পাওয়ারে অনেক বেশি সময় ধরে রান করবে। সুতরাং এই ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। আবার অনেকে আছেন যারা এসি 40 ডিগ্রি বাইরে টেম্পারেচার, তারা এসিকে 20 ডিগ্রিতে নামিয়ে আনতে চান। তাতে করে কিন্তু আপনার এসির মানে 120 স্কোয়ার ফিট রুমের জন্য কেন 100 স্কোয়ার ফিট রুমের হলে পরেও আপনাকে 1.5 টন এসি সেখানে ইউজ করতে হবে, তবেই আপনি ওই চিলিং যেটা ঠান্ডা সেটা আপনি পেতে পারেন। সুতরাং এইটাও কিন্তু এই এসি মানে টনেজ ডিসাইড করার ক্ষেত্রে একটা বড় মাপকাঠি। অর্থাৎ আপনি কোন টেম্পারেচারে আপনার ঘরকে সাধারণত রাখবেন, 25-এ রাখবেন, 24-এ রাখবেন, না 20-তে রাখবেন, না আরও কমিয়ে 18-তে নিয়ে যাবেন, না 27-28-এ রাখবেন, এইটাও কিন্তু একটা কনসিডারিং ফ্যাক্টর। এবং এখানেও আপনার যদি এই ডিফারেন্সটা 15 ডিগ্রির বেশি হয়ে যায় আপনার কিন্তু হায়ার টনেজ এসিতে চলে যেতে হবে। মোদ্দা কথা আরেকবার ভালো করে বুঝিয়ে দিই, অর্থাৎ ধরুন আপনার ঘরের বাইরের টেম্পারেচার আছে 40, আপনি আপনার ঘর ধরা যাক 150 স্কোয়ার ফিটের ঘর, আপনার বাইরের টেম্পারেচার আছে 40, আপনি 25 অবধি 1.5 টনে আপনি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে এটাকে আমি 20 ডিগ্রিতে নামিয়ে আনবো তাহলে কিন্তু আর 1.5 টনের বদলে 2 টন এসি আপনাকে নিতে হবে। ক্লিয়ার করতে পারলাম? অর্থাৎ এইটাও কিন্তু একটা কনসিডারিং ফ্যাক্টর। এর পরের পয়েন্ট হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি ইনভার্টার এসি কিনবেন না নন ইনভার্টার এসি কিনবেন। ভাবছেন এটার ওপরে কি ডিপেন্ড করে নাকি? কোনোদিন তো শুনিনি। সবচেয়ে বেশি ডিপেন্ড করে এটার ওপরে। আসলে কি হয়েছে, এই যে আমরা টনেজের যে ক্যালকুলেশনগুলো করছি সেটা কেন করি? যাতে আমাদের ঘরটা কমফোর্টেবল থাকে। এখন এই কমফোর্টেবল রাখার জন্য এই যে ক্যালকুলেশনটা তো আজকের নয়, এটা বহু বছর ধরে চলে আসছে। এবং সেই ক্যালকুলেশনটা বেসিক্যালি বেসড অন নন ইনভার্টার এসি। কেন না, নন ইনভার্টার এসি কীভাবে কাজ করে তাহলে সেটা আপনাকে বুঝতে হবে। আমি এর আগের দুটো ভিডিওতে একদম পরিষ্কার করে এগুলো বুঝিয়ে দিয়েছি, ইনভার্টার এবং বিশেষ করে ইনভার্টার এসি আর নন ইনভার্টার এসির মধ্যে কোনটা কিনবেন সেই ভিডিওটা। আমি এখানে একটু ছুঁয়ে যাচ্ছি শুধু যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বেসিক্যালি নন ইনভার্টার এসি সেটা এই স্টপ অ্যান্ড গো মেথডে কাজ করে। ব্যাপারটা এরকম, ধরুন আপনি ঘরের টেম্পারেচার 25 ডিগ্রিতে রাখতে চাইছেন, এইটা হচ্ছে ধরুন 25 ডিগ্রি। এইবার নন ইনভার্টার এসি স্টার্ট হয়ে যখন 25 ডিগ্রিতে রিচ করলো, 25কে ক্রস করে যে মুহূর্তে ও 24 ডিগ্রি ছিল, সঙ্গে সঙ্গে এসির কম্প্রেসার এবার অফ হয়ে গেল। অর্থাৎ এসি তখন আর ঠান্ডা করছে না, এসি এবার স্টপ হয়ে গেল, কম্প্রেসার স্টপ হয়ে গেল। এবং তারপরে যেই স্টপ হয়ে গেল অমনি ঘরের টেম্পারেচার আবার একটু বাড়তে শুরু করলো। এই বাড়তে বাড়তে গিয়ে ও যখন আবার 26 ডিগ্রিতে ঠেকলো তখন আবার কম্প্রেসার অন হয়ে আবারও ঠান্ডা করবে, আবার ওটাকে কমিয়ে এনে যেই 24-এ আসবে আবার বন্ধ হবে, আবার 24 থেকে যখন উঠে আবার 26-এ যাবে তখন আবার চালু হবে। তো এই ব্যাপারটা চলতে থাকবে। এবার এই যে ব্যাপারটা চলার ফলে কি হচ্ছে, বারবার এসি বন্ধ হয়ে যাচ্ছে, যখনই বন্ধ হচ্ছে টেম্পারেচার বাড়ছে, এবং যখনই টেম্পারেচার বাড়ছে আপনার একটু গরমের অনুভূতি লাগবে। অর্থাৎ আপনি এতক্ষণ 25 থেকে 24-এর মধ্যে ছিলেন, যেই এসিটা বন্ধ হয়ে গেল আবারও বেড়ে যখন 26-এ যাচ্ছে তখন আপনার একটু গরম লাগবে, অর্থাৎ আপনি একটু আনকমফর্টেবল ফিল করবেন। আবার যখন 26-এর পরে
আবার এসি চালু হবে, তখন আবার আপনি ঠান্ডা অনুভব করবেন, আবার আস্তে আস্তে 25 থেকে 24-এ নামবে। এই মেথডটা চলতে থাকবে। এবং এই ব্যাপারটা যদি টনেজ ঠিকঠাক না হয় তাহলে একটা সমস্যা তৈরি করে। আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে এইটা তো একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে এর মধ্যে একটা টাইমার করা থাকে। এই টাইমারটা বলে যে একবার যদি কম্প্রেসার অফ হয়ে যায় তাহলে সেই কম্প্রেসার আবার চালু হওয়ার জন্য কোম্পানি ভেদে 2 থেকে 3 মিনিট সময় লাগে, 2 থেকে 3 মিনিট সময় লাগে। এইটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই এসিটা 24, 25 বা 26-এ অপারেট করবে, একবার করতে করতে যে অফ হয়ে গেল, পরের বার স্টার্ট করতে ও 2 মিনিট বা 3 মিনিট পরে স্টার্ট করবে। এখন 24, আপনার ধরুন ঘর বাইরের টেম্পারেচার খুব বেশি 40, ও টেনে এনে ওটাকে 25-এ নামিয়ে তারপর 24-এ নিয়ে আসলো। যেই 24-এ নিয়ে আসলো তখন গেল এসি অফ হয়ে, কিন্তু যে মুহূর্তে কম্প্রেসার অফ হলো, ঠান্ডা করা বন্ধ করে দিল, অটোমেটিক্যালি ঘরের টেম্পারেচারটা দ্রুত রাইজ করবে। কিন্তু এই দ্রুত রাইজ করতে গিয়ে দেখা গেল যে 1 মিনিটের মধ্যে ও 26 ডিগ্রি পেরিয়ে চলে গেছে, কিন্তু তাতে কিন্তু আপনার ঘরের টেম্পারেচার 26 ডিগ্রি হয়ে গেল, এসি কিন্তু স্টার্ট হবে না, মানে কম্প্রেসার কিন্তু স্টার্ট হবে না। কারণ ওই যে প্রোগ্রামিং করা আছে যে অন্তত পক্ষেও 2 থেকে 3 মিনিট একবার বন্ধ হলে রেস্ট নেবে। যার ফলে এই টেম্পারেচারটা অনেক সময় বেড়ে 26-এর পরে 27-এ চলে যেতে পারে, এমনকি 28-এও চলে যেতে পারে। এবং এসি কিন্তু তখন স্টার্ট নেয়নি, কারণ ওর কম্প্রেসার 2 মিনিট বা 3 মিনিট ধরে বন্ধ থাকার যে প্রোগ্রামিং করা রয়েছে সেই প্রোগ্রামিংয়ের মধ্যেও ফেসে রয়েছে। তাহলে এই প্রোগ্রামিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার ফলে আপনার কিন্তু এই ডিফারেন্সটা আসছে, এবং সেই কারণেই এখানে টনেজটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এসিতে যদি টনেজটা ঠিকঠাক না হয় কি হবে আমি আপনাকে বলছি। যদি আপনি ধরে নিন আপনার লাগতো 1 টন, আপনি মানে এসি নিয়ে এসছেন 1.5 টন, তাহলে কি হবে? তাহলে ঘর বেশি ঠান্ডা হয়ে যাবে। এবার ঘর বেশি ঠান্ডা হয়ে গেলে কি হবে, ও কিন্তু 2 থেকে 3 মিনিট পরেও ও টেম্পারেচার 25 থেকে 26-এ উঠবে না, তার ফলে এসি কিন্তু চালু হবে না। মানে এই দুটোর মধ্যে যেটা পরে হবে তখন এসি চালু হবে। অর্থাৎ 25 থেকে 26 হয়ে 27-এ পৌঁছে গেল এইটা, আর 2 থেকে 3 মিনিট যেটা প্রোগ্রামিং করা আছে সেটা হলো, এই দুটোর মধ্যে যেটা পরে হবে তখন কম্প্রেসারটা অন হয়। এবার এই ক্ষেত্রে প্রবলেম হয়ে গেল, কারণ হচ্ছে কম্প্রেসার অন হচ্ছে না, কারণ 26-এ পৌঁছচ্ছে না, বেশি ঠান্ডা হয়ে গেছে ঘর। এবার এই ক্ষেত্রে কি হবে, আপনার সাফোকেশন হবে। আর যদি আপনার উল্টোটা হয়, অর্থাৎ আপনার লাগতো 1.5 টন, আপনি কিনে ফেলেছেন 1 টন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এসি তো অফ হয়ে গেছে, অফ হয়ে যাওয়ার পর টেম্পারেচার দ্রুত বেড়ে 27 থেকে 28-এ পৌঁছে যাচ্ছে, কিন্তু এসি স্টার্ট হচ্ছে না, তখন আপনার গরম লাগতে শুরু করবে। অর্থাৎ দুটোতেই অস্বস্তি কিন্তু বাঁধা। যদি কম টনেজ হয় তাহলে গরম বেশি লাগবে, আর যদি বেশি টনেজ হয় তাহলে সাফোকেশন হবে। তো এই কারণে এই ক্যালকুলেশনটা খুব জরুরি ছিল। কিন্তু যদি আপনি ইনভার্টার এসি কেনেন সেখানে কিন্তু এই ক্যালকুলেশনটা অনেক সোজা। নর্মালি তো 120 স্কোয়ার ফিট, আমি বললাম যে 100 বা 120 স্কোয়ার ফিটে আপনার 1 টন লাগবে, কিন্তু 120 স্কোয়ার ফিটে আপনি যদি 1.5 টনও কিনে নিয়ে আসেন তাতেও কিন্তু আপনার কমফোর্টেবল ব্যাপারটা অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে ইনভার্টার এসি দেখুন এইভাবে কাজ করে, অর্থাৎ ও একবার ডেজায়ার টেম্পারেচার অ্যাচিভ করলে সেই টেম্পারেচারটাই ধরে থাকে, কম্প্রেসার কখনোই অফ হয় না, সেটা ভেরিয়েবল স্পিডে অপারেট করে। 100% থেকে 60%, 60% থেকে 50%, 50% থেকে 40%, 20% অবধি অপারেট করতে পারে। এবং এই যে ভ্যারি করছে কম্প্রেসারটা, তার যে পাওয়ার লেভেল ভ্যারি করছে, তার ফলে কি হয়, ঘরের টেম্পারেচার মেনটেইন হয়। এবং তার ফলে আপনার যদি একটু হায়ার টনেজের এসি আপনি কিনেও ফেলেন, তাতে কিন্তু ওই নন ইনভার্টার এসির মতন ওই সাফোকেশন বা অস্বস্তি কিন্তু তৈরি হবে না। তো এই ক্ষেত্রে এই মানে চুজ করাটা ইনভার্টার এসির ক্ষেত্রে অনেক সোজা, কিন্তু নন ইনভার্টার এসি যদি কেনেন সেখানে কিন্তু টনেজের এদিক ওদিক হয়ে গেলে আপনার কিন্তু এসিতেও অস্বস্তি কমবে না। ক্লিয়ার হয়ে গেল? যে এরপরে তাহলে এই 5 নম্বর পয়েন্টও ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা আসছি লাস্টটা 6 নম্বরে। তার আগে আমি 6 নম্বরে আসার আগে আমি একটা 5 স্টার ইনভার্টার এসির কীরকম কারেন্ট খায় 10 ঘন্টা চললে পরে
তার আমি একটা হিসেব করে দিয়েছি এবং সেই হিসেবটা আমি ওই এর আগের ভিডিওগুলোতেও করে দিয়েছি। সুতরাং আপনারা ওই ভিডিওটাও দেখে নিতে পারেন, আর এইটাও একবার স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। আমি একটু সরে গেলাম এবং দেখুন স্ক্রিনশট নিয়ে নিন। এরপরে আমি চলে যাচ্ছি 6 নম্বর পয়েন্টে। এই 6 নম্বর পয়েন্টটা কিন্তু আরও ইম্পর্টেন্ট। 6 নম্বর পয়েন্টে কি হচ্ছে যে দোকানের সেলসম্যানকে প্লিজ জিজ্ঞেস করবেন না। আপনারা খুব অবাক হবেন এটা শুনে যে সে কি, আমরা তো দোকানে গিয়ে জিজ্ঞেস করি আমার ঘরের কত টন এসি লাগবে, কি ব্যাপার। প্লিজ করবেন না, কারণ না দোকানদার না তার সেই দোকানের সেলসম্যান কেউ কিন্তু এসি বা রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ার নয়। তারা জানেই না যে আপনার ঘরে কত টনের এসি অ্যাকচুয়ালি লাগবে। আপনি তো গিয়ে বড় ঘরের মাপটা বলবেন, কিন্তু এই যে বাকি পয়েন্টগুলো, ছাদ আছে কি না, ঘরের কোন দেওয়ালে কতটা রোদ পড়ে, এইগুলো আপনাকে জাজ করতে হবে। আর যদি আপনি ইনভার্টার এসি নেন, যেটা নেওয়াই এখন বুদ্ধিমানের কাজ, আমি দেখিয়ে দিয়েছি কেন, তাহলে পরে কিন্তু আপনি একটু বেশি আপনার টনেজ হয়ে গেল, আপনার কিন্তু চিন্তার কিছু নেই, আপনি একদম কমফর্টেবল থাকবেন। আর এদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন বা এদের যদি হেল্প নেন, আপনি যদি নাও জিজ্ঞাসা করেন না, ওরা যেচে এসে জিজ্ঞেস করবে আপনার ঘরের সাইজটা বলুন তো স্যার, বা আপনার ঘরে ওপরে কি ঘর আছে, মানে আপনি একবার ইনভলভ হলে ওরা ওদের পছন্দ মতো এসি, পছন্দ মতো টনেজ, পছন্দ মতো ব্র্যান্ড আপনাকে কিন্তু ধরিয়ে দেবে। তার কারণ এদের মূল কাজ কিন্তু দোকান যেটা বলে দিয়েছে যে এসিটা সবচেয়ে বেশি স্টক করা রয়েছে সেই এসিটাকে বিক্রি করা। যে এসিতে দোকানদার সেলসম্যানদের সবচেয়ে বেশি কমিশন দিচ্ছে সেই এসিটা আপনাকে বিক্রি করা। ওদের কাছে যদি 1 টন এসি স্টক বেশি থাকে, ওরা 120 স্কোয়ার ফিটেও 1 টন এসি বাকি কিছু না বুঝেই দিয়ে দেবে। 150 স্কোয়ার ফিট ঘরেও বলবে চলে যাবে, শুধু শুধু কেন বেশি পয়সা খরচা করবে। আপনি কনভিন্সড, কিনে নিয়ে চলে আসলেন। আবার যদি ওদের ঘরে 1.5 টনের এসি স্টক বেশি থাকে, আপনার 100 স্কোয়ার ফিটের ঘরেও বলবে আপনি 1.5 টনই নিন, তাতে আপনার সুবিধা হবে। ঘরে যদি লোক বেশি চলে আসে তখন তো আপনার একটা সাফোকেশন হবে, 1.5 টন নিয়ে নিন। কাজেই এই খেলার কোনো শেষ নেই। তাই প্লিজ ওদেরকে ডিসিশনে ইনভলভ করবেন না। আমি এই দোকানদার বা দোকানের সেলসম্যানকে ডিসিশন মেকিংয়ে ইনভলভ করবেন না। যদি করেন তাহলে 95% ক্ষেত্রে আপনি হয় ভুল এসি নিয়ে আসবেন, অথবা আরও ভালো এসি আপনি নিতে পারতেন কিন্তু আনতে পারলেন না, এটা একদম গ্যারান্টেড। সুতরাং এই পয়েন্টগুলোকে কনসিডার করুন, নিজে বুঝুন এবং বুঝে সেই অনুযায়ী ডিসাইড করুন যে আপনার ঘরের জন্য ঠিক কত টন এসি লাগবে আপনার। আর মনে রাখবেন, ইনভার্টার এসির ক্ষেত্রে এই ডিসিশন নেওয়াটা আরও সোজা। আপনি যদি একটু বেশি টনের এসিও নিয়ে নেন, তাতে করেও আপনার এক তো হচ্ছে আপনার কমফর্ট লেভেলের অসুবিধা হবে না। হ্যাঁ, ইনিশিয়াল কস্ট আপনার 2-3 হাজার টাকার এদিক ওদিক হবে, এটা বা 4-5 হাজার টাকাও হতে পারে, কিন্তু ইলেকট্রিক বিলেরও বিশেষ কিন্তু হেরফের হবে না। যেটা নন ইনভার্টার এসির ক্ষেত্রে আপনি যদি 1 টন আর 1.5 টনের মধ্যে যান, তাহলে আপনার কিন্তু ইলেকট্রিক বিলে অনেক ডিফারেন্স চলে আসবে। কিন্তু ইনভার্টার এসির ক্ষেত্রে যেহেতু কম্প্রেসার লোয়ার স্পিডে অপারেট করতে পারে, লোয়ার পাওয়ারে অপারেট করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিলের ডিফারেন্সটা খুব বেশি হবে না। আপনি দেখুন আগের এটাই তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে যদি আপনারা একটা 1.5 টনের 5 স্টার ইনভার্টার এসিতে আপনার কিন্তু দিনে 10 ঘন্টা করে চালালেও ওই 1200 টাকার মতনই বিল আসছে। বিলে কিন্তু সিগনিফিকেন্ট ডিফারেন্স আসবে না। এবং ধরুন আপনি যদি 100 স্কোয়ার ফিটের ঘরে এই এসিটা লাগিয়ে দেন, তাহলে কিন্তু বিলের পরিমাণ আরও কমে যাবে। তার কারণ তখন এই যে 40% পাওয়ারে এটা 4 ঘন্টা চলছিল, হয়তো সেটা 6 ঘন্টা চলবে। যেটা 20% পাওয়ারে 2 ঘন্টা চলছিল, সেটা হয়তো 4 ঘন্টা চলবে। আর এইখানে 100%-এ 1 ঘন্টার বদলে আধ ঘন্টা চলবে। 800 ওয়াটেও 1 ঘন্টার বদলে আধ ঘন্টা চলবে। আর 60%-এ হয়তো 1 ঘন্টা চলবে। তার ফলে কি হবে, আপনার এই ইউনিটের কনজামশনটা আরও কমে যাবে। হয়তো দেখা গেলো 1260 টাকার বদলে আপনার তখন এসে দাঁড়াবে 1000 টাকার কাছাকাছি বা তারও কম। সুতরাং এসি যদি একটু ইনভার্টার এসির ক্ষেত্রে যদি একটু বেশি টনেজেরও নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার সেটার জন্য যে বিরাট ক্ষতি হয়ে যাবে তা কিন্তু হবে না। আপনার কমফর্ট লেভেলও ঠিক থাকবে এবং আপনার ইলেকট্রিক বিল কমই হবে।
হ্যাঁ, এক্স্যাক্টলি 1 টনের সঙ্গে হয়তো ম্যাচ করবে না, কিন্তু তার কাছাকাছি একটা জায়গায় থাকবে। সুতরাং এই পয়েন্টগুলোকে মাথায় রেখে আপনারা ডিসাইড করুন যে আপনাদের ঘরের জন্য কত টন এসি লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এখনও সাবস্ক্রাইব করেননি, কি করছেন দাদা? সাবস্ক্রাইব করুন, সবার সঙ্গে শেয়ার করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। শিগগিরই ফিরছি আবার একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে, এরকমই দুর্দান্ত একটা ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণ অবধি বাই।